সেনা জনতা মুখোমুখি হবে না পূর্ণ আস্থা হাসনাতের, আজ সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। ফেসবুকে হাসনাতের স্ট্যাটাসের সমালোচনায় পাটোয়ারি। স্বৈরাচার যেন আবারও না আসে, ধরে রাখতে হবে ঐক্য, বলেছেন তারেক রহমান। মতপার্থক্যের মধ্যেও আলোচনার আহ্বান। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনে। সাংবাদিকতার পেশাগত মান বাড়ানোর পরামর্শ তথ্য উপদেষ্টার। উচ্চাভিলাষী বাজেটে ঋণের বোঝা বাড়ানো হয়েছে, বলেছেন এনবিআর চেয়ারম্যান। দেশীয় রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে দাবি জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানান, সেনাবাহিনীর প্রতি তার আস্থা ও শ্রদ্ধা আছে। দলগতভাবে এনসিপির অবস্থানও সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, তবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে দেশি বিদেশি কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করে দলটির নিবন্ধন বাতিল করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এনসিপির ঢাকা মহানগর শাখা। সমাবেশে অংশ নিয়ে জুলাই গণহত্যা সহ টানা 15 বছরের শাসনামলে হত্যা, গুম, খুনের অভিযোগে দল হিসাবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা আছে জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে, সেটাতে আপনারা অবসর থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দিন। অন্তর্বর্তী সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ না নেয় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নাম, মার্কা বা আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি বা সাংগঠনিক কর্মকাণ্ডের সুযোগ নেই। শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট জমা দেবে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে জুলাই মঞ্চ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোরভাবে রুখে দেওয়া হবে, হুঁশিয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। শনিবার বিকেলে রাজধানীর বকশীবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লালবাগ জোনের এক ইফতার অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নিয়ে জানিয়ে নাহিদ আরও বলেন, বাংলাদেশে আরেকটি ১-১১ হতে দেওয়া হবে না। বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে বলেন, এদেশে তা হতে দেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। বলেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিবাদের দস্যুরা বসে আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। আয়োজনে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতা।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর ক্যান্টনমেন্ট নিয়ে করা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি এটিকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন। সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এ সময় আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে করবে জনগণকে সাথে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে বলেও জানান। এর আগে নগরীর আরামবাগে একটি কনভেনশন হলে আয়োজিত ইফতার মাহফিলে এনসিপির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকরা ভিডিও চিত্র ধারণ করতে গেলে নেতাকর্মীরা অসৌজন্যমূলক আচরণ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মত পার্থক্য থাকবে, আলোচনাও চলবে, কিন্তু স্বৈরাচার যেন আর সেই সুযোগ না পায় সে ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, যা শেষ হয়ে যায় তা সংস্কার নয়। আহমেদ সরোয়ারের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে 12 দলীয় জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পূর্ব আলোচনায় তারেক রহমান বলেন, বিএনপি 31 দফা উপস্থাপন করেছিল দেশের মানুষের স্বার্থে। বিগত 15-16 বছর ধরে মাফিয়া সরকার দেশ শাসন করে সবকিছু ধ্বংস করেছে। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। তিনি বলেন, গণতন্ত্র মানে নির্ভয়ে নির্বাচনে ভোট দেয়া। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কাজেই সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। তারেক রহমান আবারও স্মরণ করিয়ে দেন, বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও দেশের জনগণের কল্যাণ সাধন করা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর উপর আস্থা রয়েছে বলে মন্তব্য তার। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। তাদের কোনো কার্যক্রমে যেন মনে না হয় কোনো মহলকে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ করে দিচ্ছে। সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে। অযথা আগে সংস্কার পরে নির্বাচন, এসব কথা বলা অবান্তর। কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে, রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। গণমাধ্যমকে লিমিটেড কোম্পানি করা, সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, মালিকদের বিনিয়োগে স্বচ্ছতা সহ 20 দফা সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মনে করেন, কালো টাকা গণমাধ্যমের জন্য একটি বড় সমস্যা। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দেয় গণমাধ্যম সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, সুপারিশ মালায় গণমাধ্যমকে পাবলিক
লিমিটেড কোম্পানি করার প্রস্তাব করা হয়েছে। এক হাউস একটি মিডিয়া, বিটিভি ও বেতার স্বায়ত্তশাসন করা, ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, মামলা তুলে নেওয়া, আর্থিক নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা করা, মালিকদের বিনিয়োগের স্বচ্ছতা এবং সরকারি বিজ্ঞাপন অনিয়ম দূর করা, প্রেস কাউন্সিল বিলুপ্ত করে জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। নবম গ্রেডের সাংবাদিকদের বেতন স্কেল রাখা সহ 20টি সুপারিশমালা রাখা হয়েছে। পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি নিয়ে জালিয়াতি হচ্ছে। সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকের শিক্ষাগত যোগ্যতা কি হবে তাও নির্ধারণ করে প্রস্তাব করা হয়েছে সুপারিশমালায়। তিনি জানান, সংবাদ সংস্থা রাজনৈতিক অনুগত সাংবাদিকদের পুনর্বাসনে পরিণত হয়েছে। গণমাধ্যম প্রতিষ্ঠান কর্মচারীদের যথাসময়ে বেতন ভাতা দিলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা লাগতো না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দুপুরে ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনে যে সুপারিশ দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করবে সরকার। সাংবাদিকতা পেশাকে আরও মানসম্পন্ন করতে তথ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান। এবার মোট 374 জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে 1,93,90,000 টাকা অনুদান দেয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট সবসময় কাজ করে যাবে বলে জানান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। উচ্চাভিলাষী বাজেট করায় ঋণের বোঝা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, পরবর্তী প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপানো সঠিক কাজ নয়। আর অর্থনীতিবিদরা বলছেন, জিডিপির আকারে বাজেটের ঘাটতি খুব বেশি না হলেও এটির কারণেই বৈদেশিক ঋণ পরিশোধের আকার বাড়ছে। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে দেশীয় রাজস্ব বাড়ানোর উপায় নিয়ে সেমিনারে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। বাস্তবতা নিরিখে বাজেট হওয়া উচিত বলেও মন্তব্য তার। অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, ঘাটতি বাজেটে ঋণের বোঝা সরকারকে বাড়তি চাপে ফেলছে। রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা বাড়বে বলে মনে করেন আলোচকরা। ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে ব্যয় হিসেবে আমাদের ছিল, আমাদের উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে, যে আমাদের ঋণের সুদ এবং ঋণের কিস্তি এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি, এবং ডেভেলপমেন্ট পার্টনারদের প্রেসক্রিপশন আমাদের সুদ হয় অনেক সময়। এটারও শোনার কারণ আছে। যেহেতু আমি তার কাছে ঋণ করতে যাই, সে আমাকে 3টা কথা শোনায় দেবেই। রমজানে ভোজন রসিক আর রুচিশীল মানুষের কাছে পুরান ঢাকার আল রাজ্জাকের ইফতারের চাহিদা সবার শীর্ষে। স্বাদ, নির্ভেজাল আর স্বাস্থ্যকর খাবারে অনন্য। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রোজাদাররা ইফতার নিতে ছুটে আসেন এখানে। ওবায়দুল্লাহ মামুন জানাচ্ছেন বিস্তারিত। পুরান ঢাকার প্রথম আধুনিক ও মানসম্পন্ন হোটেলের নাম আল রাজ্জাক। হরেক রকমের ইফতার আইটেম, হরেক রকম স্বাদ। রমজানে পুরান ঢাকার ইফতার মানে যেন ভিন্ন কিছু। মুখরোচক সব আইটেমে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে এখানকার ইফতার বাজার। গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ভোজন রসিক মানুষের কাছে তাদের খাবার অনন্য। এখানকার দুধ সেমাই, ফালুদা, শরবত, চিকেন টিক্কা, সাস্তিক, ড্রামস্টিক, চিকেন ললিপপ, চিকেন তান্দুরি, এগ কাটলেট প্রসিদ্ধ খাবার। খাসির লেগ, দই বড়া আর হালিম পুরান ঢাকার সেরা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইফতার নিতে আসেন এখানে। স্বাদ আর মানের কারণে মানুষ ছুটে আসেন আল রাজ্জাকে। মান ভালো, তাছাড়া রান্না বান্না এদের মনে করেন সবই ভালো, পরিষ্কার, সেজন্য আমরা এখান থেকে নেই। খায়া সুস্বাদ, এর জন্য আমরা এখান থেকে। আপনার হালিম নিয়েছি, ঠিক আছে, খাসির রেজালা নিয়েছি আপনার, আরও ইত্যাদির বুট, সব জিনিসই ভালো, বেস্ট কোয়ালিটি। বহু বছর ধরে এখান থেকেই রমজানে ইফতার নেন তারা, বাদ দেননি এবারও। পরিপাটি এবং মানসম্মত খাবারগুলোকে পরিবেশন করে, এই জন্য এখান থেকে খাবারগুলো কিনি। আমার বাসা মতিঝিল, ওইখান থেকে এখানে এসেছি কেনার জন্য। তো কোয়ালিটি খুবই ভালো। পুরান ঢাকার ভিতরে সবচেয়ে থেকে ভালো একটি হোটেল আল রাজ্জাক। আমরা সবসময় ছোট থেকে এবং তো আমরা প্রতি রমজানে আমরা খাই। পুরান ঢাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয় এখানকার ইফতার সামগ্রী। মাটন গ্লেসি, মাটন কালিয়া, মাটন রেজালা আর স্পেশাল বোম্বে জিলাপি তাদের চাহিদার শীর্ষে। আমাদের এখানে সবচেয়ে বড় জনপ্রিয় হচ্ছে আমাদের আল রাজ্জাকের হালিম,
আল রাজ্জাকের সেমাই, লেগ রোস্ট, তারপর হচ্ছে আপনার গ্লাসি, তারপর হচ্ছে মাটন চাপ, মাটন রেজালা, মাটন চুইজাল, এগুলা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ফেমাস আইটেম। সব মানুষরা আইসা বেশিরভাগ আমাদের এটাই আপনার পছন্দ করে। ইফতারের পাশাপাশি ঢাকার মানুষের কাছে আল রাজ্জাকের সেহরিও বেশ জনপ্রিয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল, দোয়া ও মিলাদের আয়োজন করেছে বাংলা ভিশন কর্তৃপক্ষ। শনিবার বাদ আসর বাংলা ভিশন কার্যালয়ে আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় অতীতের ধারাবাহিকতায় বাংলা ভিশনের সকল পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি পারিবারিক বন্ধন অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। দোয়া অনুষ্ঠানে বাংলা ভিশনের বিভিন্ন বিভাগের প্রধানরা সহ কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, কলাকুশলীরাও অংশ নেন। মোনাজাতে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দোয়া করা হয় ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি কামনার। এছাড়া গত 19 বছরে বাংলা ভিশন পরিবারের যেসব সদস্যকে হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যারা কর্মরত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বাংলা ভিশনের সাফল্যের এই ধারাবাহিকতা যেন আগামীতেও বজায় থাকে সেই দোয়া করা হয় এ সময়। সিলেটে চলতি পথে 5 টাকা ইফতার সারছেন দরিদ্র নিম্ন আয়ের মানুষ। বিনামূল্যে না হওয়ায় আত্মসম্মান বজায় রেখে সৎ পথের পথিক নামের সংগঠনের ইফতার জনপ্রিয়তা পেয়েছে। রমজানে প্রতিদিনই চলতি পথে দরিদ্র, শ্রমজীবী ও পথিকরা 5 টাকা ইফতার ও বিশুদ্ধ পানি কিনে রাস্তাতে ইফতার সারেন। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সৎ পথের পথিক সংগঠনটি প্রথম রোজা থেকে ইফতার বিক্রি শুরু করে। বিনামূল্যে ইফতার বিতরণে নিম্নবিত্তরা আগে আত্মসম্মানহানির লজ্জায় দূরে থাকতেন। গরিব মানুষের আত্মসম্মান বোধ অক্ষুণ্ণ রাখতে ইফতার বিক্রিতে প্রতীকী হিসেবে 5 টাকা নির্ধারণ করা হয়। ফলে প্রতিদিনই পথচারী, রিকশা চালক সহ দরিদ্র মানুষ 5 টাকায় ইফতার সারছেন। রিক্সা চালাই তো, আজ প্রতিদিন এখান থেকে আমি 5 টাকা দিয়ে ইফতার নিয়ে যাই। হ্যাঁ, খুব ভালো স্বাদ লাগে এবার ইফতারটা। ভালো লাগে, 5 টাকার বিনিময়ে আমরা ইফতার পাইছি, খুব ভালো লাগছে। আমরা ইফতার করি আর আমরা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসায়ী ওলানো আমরা চাই প্রতি বছর 5 টাকা দিয়ে পাইছি। মনে ইফতার ভালো লাগে। রমজান মাস জুড়ে প্রতিদিন শত শত মানুষকে ন্যূনতম মূল্যে ইফতার বিনিময়কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এই উদ্যোগটি অত্যন্ত ব্যতিক্রমী একটি উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমাদের সমাজের বিত্তবান যারা আছেন বা সামাজিক সংগঠন যারা করেন, আমি সংগঠন কর্মীদের এই ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে ইফতার কিনে নিবে তারও মনের মধ্যে খুঁত থাকবে না, আবার যে বিক্রি করবে তার মনের মধ্যে খুঁত থাকবে না যে ফ্রিতে দিচ্ছে। ফ্রি ইফতারটা অনেকে নিতে চায় না, যেমন মধ্যবিত্ত বা প্রবাসী যে অনেকেই আছে এটা নিতে চায় না যে ফ্রিতে নিতাম না। তো এখন যেহেতু তারা 5 টাকার ইফতার বিতরণ করছে, এটা দেখে অনেকে নিতে চায় যে আমি এটা টাকা দিয়ে কিনছি, অল্প হলেও আমি নিয়ে যাই। দরিদ্র ও চলতি পথযাত্রী মানুষের সাথে সহমর্মিতার এমন ইফতার বিনিময় অব্যাহত থাকবে রমজান জুড়ে, জানালেন সংগঠনের সভাপতি। আমরা এটা ফেস করছি, অনেক মানুষ এটা বিনামূল্যে দীক্ষা নিতে চায় না। তখন আমরা ভাবলাম যে এই নিম্ন আয়ের মানুষদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য 5 টাকা, যেটা কারো গায়ে লাগতো না 5 টাকা দেওয়াটা, তাই আমরা 5 টাকায় 1 থেকে 30 রমজান দেওয়ার উদ্যোগটা হাতে নিছি, যাতে সবাই এটা মনে করে যে না আমি এটা কিনে নিতে পারি। এই উদ্দেশ্যে আমরা 5 টাকা ইফতারটা করছি। পবিত্র রমজানের মহিমান্বিত এই উদ্যোগ শুধু গরিবদের মুখে হাসি ফোটায় না, বরং চলতি পথে ইফতারের ভোগান্তি কমিয়ে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোজার শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর নিউ মার্কেটের বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপণী বিতানগুলোতে দেখা যায় বাড়তি ভিড়। দোকানিরা বলছেন ভারতীয় শাড়ি, 3 পিস, হাতের কাজে পোশাকের চাহিদা বেশি। তবে গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কিছুটা কম বলে আক্ষেপ তাদের। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। রাজধানীর নিউ মার্কেট, অল্প দামে পোশাক কিনতে যেখানে জড়ো হয় রাজধানীবাসী। বাহারি কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লগ, নানান ডিজাইনে সেজেছে বিপণী বিতানগুলো। শেষ সময়ে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে কেনাকাটা শেষ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদকে সামনে রেখে নতুন নতুন কালেকশন এসেছে বিপণী বিতানগুলোতে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে দেশীয় 3 পিস ও পাকিস্তানি বিভিন্ন পোশাক সামগ্রী।
যদিও বিক্রেতাদের অভিযোগ গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কিছুটা কম। বেচা বিক্রি আগের থেকে একটু কম, মানে একটু কম না, মোটামুটি ভালো কম। এবার সিজন বাজারটা গতবার যেরকম গেছে এখন এবার তার তুলনায় অর্ধেক হয় নাই। এখন দেশি মালে বেশি চলতেছে, আর ইন্ডিয়া পাকিস্তান তেমন একটা চলতেছে না, ওগুলো দাম বেশি তো এই মার্কেটে চলে না। সন্ধ্যার আগে কাস্টমার যেগুলো আসে, ঠিক আছে, সন্ধ্যার পরে কাস্টমার খুবই কম আসে, একটা আতঙ্ক। সামনে গরম, তাই পোশাকে সুতি কাপড়ে চলছে রাজত্ব। দাম নিয়ে ক্রেতাদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম স্বাভাবিকভাবে তো একটু ঈদে বেশি থাকে, সে তুলনায় মোটামুটি এবারে কমে আছে বলা যায়। প্রোডাক্টের দাম যদি 1000 টাকা হয়, ওইটা 3000 4000 টাকা চাবে। আমি রেগুলার ওয়ারের জন্য যেগুলো চিন্তা করি এগুলোই কিনছি। এখন যে ঈদের শপিং যেটা আমার নিজের জন্য, ওটা এখনো স্টার্ট করিনি বা এখনো পর্যন্ত কিনিনি, কিনবো আগে ফ্যামিলির জন্য করিনি, তারপরে কিনবো। এত মানুষের ভিড়, ওনাদের কাছে অনেক কাস্টমার আছে, সো ওনারা তো প্রায় অনেক বেশি চাবে। এখন আমাদের উচিত হচ্ছে দরদাম করে সাধ্যের মধ্যে আমরা কেনাকাটা করতে হয়। আলহামদুলিল্লাহ আমি দুটো টপস কিনেছি, 2 পিস, আর আমার বোনের জন্য এসেছে। দাম গতবারের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। আর আজকে হালকা পাতলা ছোট বোনের জন্য আসছি, ছোট বোনের জন্য কেনাকাটা করলাম। ফ্যামিলির মেম্বার সবার জন্য কেনাকাটা হয়েছে। এখন এই যে জায়নামাজ টুপিটা বাকি আছে, জায়নামাজ টুপিটা নিতেছি। সব মিলিয়ে শেষ সময়ে জুতা, অলংকার সহ প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছে নগরবাসী। বন্ধের দিনও খোলা থাকবে রাজধানীর সব বিপণী বিতানগুলো। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সেনা জনতা মুখোমুখি হবে না, পূর্ণ আস্থা হাসনাতের। আজ সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। ফেসবুকে হাসনাতের স্ট্যাটাসের সমালোচনায় পাটোয়ারি। স্বৈরাচার যেন আবারও না আসে, ধরে রাখতে হবে ঐক্য, বলেছেন তারেক রহমান। মত পার্থক্যের মধ্যেও আলোচনার আহ্বান। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনের। সাংবাদিকতার পেশাগত মান বাড়ানোর পরামর্শ তথ্য উপদেষ্টার। উচ্চাভিলাষী বাজেটে ঋণের বোঝা বাড়ানো হয়েছে, বলেছেন এনবিআর চেয়ারম্যান। দেশীয় রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।